subscribe now and press the bell icon. বাংলা সাহিত্য চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। তোমরা জানো আমাদের আলোচনা চলছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সিসিএফইউপি এনইপি সিস্টেমে 2023-এ যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা। আমরা এর আগে 2023-এর ক বিভাগে যে ছোট প্রশ্ন এসেছিল সেই ছোট প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা খ বিভাগে চলে যাচ্ছি। খ বিভাগে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে জানিয়ে রাখি 2023-এর ফার্স্ট সেমিস্টারে যে প্রশ্নটি এসেছিল এটা কিন্তু শুধু মাইনরের জন্য নয়, এটা গুরুত্বপূর্ণ এবারের জন্য। এবারে যারা মেজর হিসেবে অনার্স পরীক্ষা দেবে, মেজর সাবজেক্ট হিসেবে যাদের বাংলা রয়েছে, সেখানেও এই উত্তরটি কাজে লাগবে। পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের বিশেষ আলোচনা পর্ব চলছে। এই আলোচনার উত্তরগুলো, প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা দেখে রাখো এবং পরীক্ষা প্রস্তুতির জন্য এগুলোকে নিজেরা তৈরি করে রাখো, তাহলে তোমাদের কাজে লাগবে। প্রথম সেমিস্টারের বিষয়টি হচ্ছে ভাষাতত্ত্ব, বাংলা ভাষার উদ্ভব, বাংলা ভাষার বিকাশ, বিবর্তন বা ভাষাতাত্ত্বিক পরিচয় নিয়ে আলোচনা করতে হয়। তো এখানে এই উত্তরগুলো তোমরা যদি দেখে রাখো তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে বলে আমাদের মনে হয়েছে, তাই আমরা এই উত্তরগুলো নিয়ে আসছি আমাদের আলোচনায়। আজকের আলোচনা খ বিভাগে যে প্রশ্ন প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ছিল 5 নম্বরের। এই প্রশ্নের উত্তরটি নিয়ে আমরা আলোচনা করছি। প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। একটা কথা এখানে বলে রাখি যে প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য 5 নম্বরের উপযোগী তোমরা লিখবে নিশ্চয়ই। একই সঙ্গে আমরা এটাকে 10 নম্বরের উপযোগী করে আলোচনাটা করছি। যদি এখান থেকে 10 নম্বরের প্রশ্ন আসে, বড় প্রশ্ন আসে, উত্তর লিখতে যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় সেই কথা ভেবেই এই উত্তরটিকে আমরা 10 নম্বরের উপযুক্ত করে সাজিয়েছি। তোমরা প্রয়োজনে কয়েকটি বৈশিষ্ট্য বাদ দিলেই সেটা 5 নম্বরের উপযুক্ত হয়ে উঠবে, 5 নম্বরের উপযুক্ত হবে। আমরা শুরুতে প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের যে আলোচনা, সেই আলোচনার শুরুতে আমরা কয়েকটা পয়েন্ট উল্লেখ করে নেব। মূলত আমরা জানি ভাষাতাত্ত্বিকেরা যে কথাটা বলেছেন, বাংলা ভাষার জন্ম হয়েছে আনুমানিক 900 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে। বাংলা ভাষার জন্ম, ভাষাতাত্ত্বিকেরা বলেছেন যে বাংলা ভাষার উৎস বা উৎপত্তি স্থল হল মাগধী অপভ্রংশ অপহট্ট। মাগধী অপভ্রংশ অবহট্ট, কারো কারো মতে আদর্শ কথ্য প্রাকৃত। বাংলা ভাষার বয়স এখন প্রায় 1000 বছর। 900 খ্রিস্টাব্দ থেকে ধরা হয়, 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত বাংলা ভাষার বয়স প্রায় 1000 বছর। এই 1000 বছরে বাংলা ভাষার নানা বিবর্তন ঘটেছে, নানা বিবর্তনের মধ্য দিয়ে নানাভাবে সমৃদ্ধ হয়ে চলেছে। ভূমিকাতে আমরা আরো 2-1টা বিষয় উল্লেখ করতে পারি। এই যে বিবর্তন, 1000 বছরের বাংলা ভাষার যে বিবর্তন হয়েছে, সেই বিবর্তনের ইতিহাস বা বাংলা ভাষার কালসীমা, সময়সীমাটাকে 3টি যুগে বিভক্ত করা হয়েছে, 3টি স্তরে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন বা আদি বাংলা, এর কালসীমা 900 থেকে 1350 খ্রিস্টাব্দ। তবে কারো কারো মতে 900 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1200 থেকে 1350, এই 150 বছর সেটাকে বন্ধ্যা যুগ বা অন্ধকার যুগ হিসেবেও কেউ কেউ চিহ্নিত করে থাকেন, কারণ এই সময়ে বাংলা ভাষার কোনো নিদর্শন, লিখিত নিদর্শন পাওয়া যায়নি। দ্বিতীয় ভাগটা হচ্ছে মধ্য বাংলা। মধ্য বাংলার কালসীমা 2টো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আদি মধ্য বাংলা, যার সময়সীমা হচ্ছে 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং দ্বিতীয় হচ্ছে অন্তমধ্য বাংলা, যেটা 1501 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত। কারো কারো মতে 1760-এর বদলে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1800 থেকে 1801 থেকে শুরু হচ্ছে আধুনিক বাংলা, বা 1761 থেকে আজ পর্যন্ত সেটা হচ্ছে আধুনিক বাংলা। এই হচ্ছে বাংলা ভাষার 1000 বছরের বিভাজন। 3টি যুগের মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয় প্রাচীন বাংলা ভাষার বৈশিষ্ট্য। প্রাচীন বাংলা ভাষার কালসীমা আনুমানিক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, যদিও কেউ কেউ এটাকে 1350 পর্যন্ত সর্বশেষ সীমা বলে মনে করে থাকেন। প্রাচীন বাংলার সর্বশেষ সীমা 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাচীন বাংলার এই যে 900 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমা উল্লেখ করা হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে প্রাচীন বাংলার একটি লিখিত নিদর্শন পাওয়া গেছে, যেটাকে তোমরা জানো চর্যাপদ হিসেবে। চর্যাপদ প্রাচীন বাংলা ভাষার একমাত্র নিদর্শন। এটি বৌদ্ধ সহজ সাধকদের লেখা চর্যাগীতি পদাবলী বা চর্যাপদ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে এটি আবিষ্কার করেন, নাম দেন চর্যাচর্য বিনিশ্চয়। তাঁর সম্পাদিত 1000 বছরের পুরানো
বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থে তিনি চর্যাচর্য বিনিশ্চয় প্রকাশ করেন। এগুলি যে বাংলা ভাষায় লেখা তা প্রমাণ করেন ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ ছাড়াও আরও কয়েকটি প্রাচীন গ্রন্থে বাংলা শব্দের বা দু একটি বাংলা ছড়ার নিদর্শন পাওয়া যায়। যেমন প্রথমে আমরা উল্লেখ করতে পারি বৌদ্ধ কবি ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডন, দ্বিতীয়টি হল সর্বানন্দের অমরকোষের টিকা সর্বস্ব এবং তৃতীয়টি হচ্ছে শেখ শুভদয়া। এগুলোতেও বাংলা ভাষার কিছু কিছু নিদর্শন রয়েছে। তো যাই হোক, আমরা এবার চলে আসি বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে। প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক যে বৈশিষ্ট্য, সেই ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করে নেব। প্রথমে আসছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং তারপরে আমরা আলোচনা করব রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রথম যেটি এখানে উল্লেখ করার সেটি হলো প্রাচীন বাংলা ভাষার প্রধানতম বৈশিষ্ট্য ছিল পূর্বস্তরের যুগ্ম ব্যঞ্জনের একক ব্যঞ্জনে পরিণতি এবং সেই সঙ্গে পূর্ববর্তী হ্রস্ব স্বরের দীর্ঘীকরণ। যুগ্ম ব্যঞ্জন যদি থাকে, কোনো শব্দ যদি ছিল, সেই শব্দ কি হয়েছে, একক ব্যঞ্জনে পরিণত হয়েছে এবং আগের হ্রস্ব স্বরধ্বনি সেটা দীর্ঘস্বরে পরিণত হয়েছে। এটাকে ক্ষতিপূরক দীর্ঘীভবনও বলা হয়ে থাকে বা পরিপূরক দীর্ঘীভবন বলা হয়ে থাকে। যেমন ধরো একটা শব্দ সংস্কৃতে যা ছিল যুক্ত ব্যঞ্জন কার্য, প্রাকৃতে সেটাই হলো যুগ্ম ব্যঞ্জন কজ্জ। বাংলা ভাষার আদি স্তর চর্যাপদে এটা হয়েছে একক ব্যঞ্জন কাজ। আর ক্ষতিপূরক বা পরিপূরক হিসেবে পূর্ববর্তী হ্রস্ব স্বরটি দীর্ঘস্বর হয়েছে, আ হয়েছে, অর্থাৎ কজ্জ অ ছিল, কাজ হয়েছে, আ এসেছে। তেমনি আরও কিছু উদাহরণ আমরা এখানে উল্লেখ করতে পারি। জন্ম থেকে জন্ম থেকে জাম, জন্ম থেকে জন্ম হবে, এখানটা একটু টাইপ মিস্টেক হয়েছে। জন্ম থেকে জন্ম থেকে জাম, ধর্ম থেকে ধম্ম থেকে হয়েছে ধাম, চর্যাপদে হয়েছে ধাম। দর্পণ সেরকমভাবে দপ্পণ হয়েছে প্রাকৃতে এবং সেটা প্রাচীন বাংলাতে হয়েছে দাপন। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি আমরা উল্লেখ করব সেটি হচ্ছে প্রাচীন বাংলা চর্যাপদের অন্তঃস্থিত স্বরধ্বনি সেটা বজায় ছিল বা বর্তমান ছিল। কীরকম? যেমন ভনতি ভনই, পুস্তিকা থেকে পথিয়া থেকে পথি বা উত্থিত থেকে উঠি। তৃতীয় যে বৈশিষ্ট্য উল্লেখ করব সেটি হচ্ছে প্রাচীন বাংলা ভাষায় পাশাপাশি অবস্থিত একাধিক স্বরধ্বনি আছে, কিন্তু দুটি মিলেমিশে বা সন্ধি করে একটি স্বরে পরিণত হয়নি। কীরকম? যেমন উদাস, এখানে দ লুপ্ত হয়েছে, উদাস থেকে উআস পরিণত হয়েছে। এখানে হ্রস্ব এবং আ দুটো স্বরধ্বনি পাশাপাশি থেকেছে, কিন্তু থাকলেও তারা সন্ধিবদ্ধ হয়নি, পৃথক পৃথক আছে। এরকম আরও দৃষ্টান্ত আমরা পেতে পারি। যেমন সরোবর, সরোবর হয়ে গেছে সরোয়ার, নূপুর এরকমভাবে হয়েছে নেউর। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে শ্রুতিধ্বনি। প্রাচীন বাংলা ভাষায় পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনির মাঝে শ্রুতিধ্বনি হিসেবে অন্তস্তয় বা অন্তস্থ ও ধ্বনি এসে গেছে। কিরকম? যেমন আমরা দেখতে পারি অন্তস্তয়ের আগমন ঘটেছে, অন্তস্তয় শ্রুতি ঘটেছে, যেমন নিকটে থেকে নিয়ডি থেকে নিয়ড্ডি। এরকমভাবে ওয়া ধ্বনির আগমন ঘটেছে ত্রিভুবন থেকে তিহুবন বা তিহুয়ন। এরকম কবডি, আওই ইত্যাদি শ্রুতিধ্বনির আগমন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। প্রাচীন বাংলা মূলত চর্যাপদের বৈশিষ্ট্যের উপর, চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের উপরে প্রাচীন বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়ে থাকে। আমরা এই দৃষ্টান্তগুলি চর্যাপদ থেকেই নিয়ে আসছি। 5 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করছি যে প্রাচীন বাংলায় দুই স্বরের মধ্যবর্তী একক মহাপ্রাণ ধ্বনি সাধারণত হকারে পরিণত হয়েছে। কীরকম? যেমন মহাসুখ, মহাসুখ শব্দটি হয়ে গেছে মহাসুহ, বা কথন হয়ে গেছে কহন, কথন হয়ে গেছে কহন। অনুরূপভাবে আমরা 6 নম্বর বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি মধ্যবর্তী ব্যঞ্জনলোপের উদাহরণ। প্রাচীন বাংলা ভাষায় দুই স্বরের মধ্যবর্তী ব্যঞ্জনলোপের প্রচুর উদাহরণ দেখা যায়। যেমন সকল
হয়ে গেছে সল, একটু আগে উল্লেখ করা হয়েছিল সরোবর, হয়ে গেছে সরোয়ার। মহাসুখ যেরকমভাবে মহাসুহ হয়েছিল, এটাও কিন্তু এই দৃষ্টান্তের মধ্যে পড়বে। এই বৈশিষ্ট্যের দৃষ্টান্ত হিসেবে সেটাকেও আমরা উল্লেখ করতে পারি। সপ্তম বৈশিষ্ট্য বা 7 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা নাসিক্য ব্যঞ্জন লোপের কথা বলছি। প্রাচীন বাংলায় নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কখনো কখনো লোপ পেয়েছে এবং অবলুপ্তির কারণে ক্ষতিপূরণ বাবদ পূর্ববর্তী স্বরধ্বনি অনুনাসিক হয়ে গেছে। কীরকম? যেমন মধ্যেন হয়ে গেছে মাঝে, শব্দেন হয়ে গেছে সাঁদে। প্রাচীন বাংলার উচ্চারণে বা ব্যবহারে দন্তন্য এবং মূর্ধন্যের মধ্যে পার্থক্য ছিল না। এটি 8 নম্বর বৈশিষ্ট্য। তাই একই শব্দের বানানে কোথাও দন্তন্য আমরা দেখতে পাই, কোথাও মূর্ধন্য দেখা যায়। কীরকম? যেমন নাভি শব্দ দুটো উল্লেখ করা হচ্ছে, দন্তন্য দিয়েও দেখা যাচ্ছে বা মূর্ধন্য বর্ণটিও ব্যবহার করা হয়েছে, বা নিয়, এখানেও দন্তন্য বা মূর্ধন্য দুটোই ব্যবহার করা হয়েছে। 9 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করছি শীষ ধ্বনির উচ্চারণের পার্থক্য ছিল না বলে। প্রাচীন বাংলায় তালব্যস্ব, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব এই 3 শীষ ধ্বনির উচ্চারণে বা ব্যবহারে পার্থক্য ছিল না। তাই একই শব্দের বানানে কোথাও তালব্যস্ব, কোথাও দন্তস্ব, আবার কোথাও বা দন্তস্ব মূর্ধন্যস্ব হয়েছে। কীরকম? যেমন শুনো শুনো, বানানগুলো দেখলেই বুঝতে পারছো। শবরী শবরী, তালব্যস্ব ছিল, দন্তস্ব, বা মুষা মুষা, দুটো বানানেই প্রচলিত ছিল। সহজে দন্তস্ব আমরা ব্যবহার করি এখন, কিন্তু প্রাচীন বাংলায় মূর্ধন্যস্ব ব্যবহারটিও দেখা যেত সহজে। 10 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা নিয়ে এসেছি প্রাচীন বাংলায় অন্তস্থ জ ধ্বনির উচ্চারণে বা ব্যবহারে বর্গীয় জ ধ্বনিতে পরিণত হয়েছিল। তাই চর্যাপদের বানানে আদিতে কোথাও অন্তস্থ জ নেই। যেমন যে যে আইলা বা জো মনগোয়ার, জেন, জোসু ইত্যাদি। 11 নম্বর বৈশিষ্ট্য প্রাচীন বাংলায় আদিস্বরে শাসাঘাত পড়েছে, আর তারই ফলে শব্দের আদিস্বরটি অনেক সময় দীর্ঘস্বরে পরিণত হয়েছে। কীরকম? যেমন আলো ডুম্বি, আলো দীর্ঘস্বরে আতে পরিণত হয়েছে, অ বা ও আতে পরিণত হয়েছে। আকট, অকট থেকে আকট, এটাও হয়েছে দীর্ঘস্বর, আতে পরিণত হয়েছে। এরপরে আমরা দ্বিতীয় ভাগে চলে যাব। দ্বিতীয় ভাগে হচ্ছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রথম যেটা আমরা এখানে আলোচনা করছি সেটা হচ্ছে নামপদে ষষ্ঠী বিভক্তির চিহ্ন র বা এর ব্যবহার। প্রাচীন বাংলা ভাষার রূপতত্ত্বগত একটি প্রধান বৈশিষ্ট্য হল নামপদে ষষ্ঠী বিভক্তির চিহ্ন র বা এর ব্যবহার। এই বৈশিষ্ট্যটি একমাত্র বাংলা ভাষাতেই দেখা যায়। যেমন রুখেরও তেন্তলি এর, হরিণারও খুর ন দিশা, বা ডেন্নন পায়ের গীত, পায়ের, এগুলোতে তোমরা দেখতে পাচ্ছ বিভক্তি হিসেবে র বা এর ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রাচীন বাংলার এরকম। আধুনিক বাংলার মতোই প্রাচীন বাংলা ভাষায় কর্তৃকারকে শূন্য বিভক্তি হয়। কীরকম? যেমন বলদ বিয়াওল, পৈঠ কাল, এই যে বলদ পৈঠ, এগুলোতে দেখো কোনো বিভক্তি নেই, অর্থাৎ বিভক্তিহীনতা দেখা যাচ্ছে, অর্থাৎ শূন্য বিভক্তি। কর্তৃকারকে এরকম দৃষ্টান্ত আমরা দেখছি চলিল কাহ্ন, চলিল কাহ্ন, কাহ্ন কোনো বিভক্তি নেই। লুই ভনই বা হরিণা পিবই ন পানি। এরপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় বৈশিষ্ট্য। প্রাচীন বাংলায় কর্মকারকে ও সম্প্রদানে রে বিভক্তি বর্তমান। এটাও শুধুমাত্র বাংলাতেই দেখা যায়, বাংলা ভাষাতেই দেখা যায়। যেমন তোহরে অন্তরে, কিংবা করিনা করিনিরে ঋষও। চতুর্থ বৈশিষ্ট্য প্রাচীন বাংলায় করণকারকে তে এতে বিভক্তি বর্তমান। কীরকম? এটাও বাংলা ভাষার একটি নিজস্ব লক্ষণ। যেমন সুখ দুঃখেতে নিচিত মরি ওই, সুখ দুঃখেতে নিচিত মরি ওই। এখানে একটা কথা একটু বলে রাখি যে করিনা করিনি রে ঋষ যে কথাটা উল্লেখ করা হয়েছে, এটা
কারো কারো কাছে আমরা শুনেছি যে হরিণা হরিণী, কিন্তু একটু ভুল। বিষয়টা পরিষ্কার করে নেওয়ার জন্য আমরা একটা বইয়ের অংশ এখানে তুলে ধরছি, আলোচনার অংশ। চর্যার 6 নম্বর পদে পুরুষ হরিণকে বলা হয়েছে হরিণা আর স্ত্রী হরিণকে বলা হচ্ছে হরিণী। আবার 9 নম্বর পদে পুরুষ হাতিকে বলা হয়েছে করিনা এবং স্ত্রী হাতিকে বলা হয়েছে করিণী। তাহলে এখানে দৃষ্টান্তে যে করিনা এবং করিণী শব্দ দুটো ব্যবহার করা হয়েছে, এই দুটো করিনা এবং করিণী হবে, হরিণা এবং হরিণী হবে না। 5 নম্বর বৈশিষ্ট্য, প্রাচীন বাংলায় অধিকরণ কারকে ত বিভক্তির প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায়। এটিও বাংলার নিজস্ব বিভক্তি। এছাড়া অধিকরণে ই, এ, হি, তে এই সমস্ত বিভক্তিগুলোও দেখা গেছে। তবে আধুনিক বাংলাতে এ, অ, তে এগুলো চলে এসছে। তো আমরা প্রাচীন বাংলার অধিকরণ কারকে ত বিভক্তি যুক্ত হয়েছে এরকম কিছু দৃষ্টান্ত এখানে তুলে ধরছি। যেমন ধরো, সাঙ্কমতো চড়িলে, সাঙ্কমতো মানে সাঁকোতে চড়লে। টালত মোর ঘর বা টালত ঘর মোর, টালত। হাঁড়িত ভাত নাহি নিতিয়া বেশি, হাঁড়িত অধিকরণ কারকে এগুলোতে ত বিভক্তি এসেছে। এরকম আরও দৃষ্টান্ত এখানে তোমরা পেয়ে যাবে। চঞ্চল চিয়ে বা হিও হি ন পৈসই, জামে কাম কি কামে জাম। 6 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করব, প্রাচীন বাংলা চর্যাপদের ভাষায় সম্বন্ধে র, এর, ক এই সমস্ত বিভক্তি ব্যবহৃত হয়েছে। এটিও বাংলা ভাষার নিজস্ব বৈশিষ্ট্য। কীরকম? যেমন মোহর বিগোয়া কিংবা রুখেরো তেন্তলি কুম্ভীরে খাও, রুখেরো, রুখেরো তেন্তলি, রুখের। বা এড়িয়েও ছান্দক বান্ধ, ছান্দক। 7 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করছি প্রাচীন বাংলায় যৌগিক ক্রিয়ার ব্যবহার। প্রাচীন বাংলায় যৌগিক ক্রিয়ার ব্যবহার খুব উল্লেখযোগ্য একটি বিষয় ছিল। যেমন গুনিয়ালেই, দৃঢ় করিও, উঠি গেল ইত্যাদি। প্রাচীন বাংলার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, যেটা 8 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করছি, শব্দদ্বিত্ব, অর্থাৎ একটা শব্দকে দুবার ব্যবহার করা হয়েছে। যেমন উঁচা উঁচা পাবত কিংবা কেহ কেহ তোহরে বিরুয়া বলই, কেহ কেহ দুবার ব্যবহার করা হচ্ছে। এরকম আরেকটি দৃষ্টান্ত আমরা এখানে তুলে ধরতে পারি। যেমন যে যে আইলা তে তে গেলা, যে যে তে তে এগুলো হচ্ছে শব্দদ্বিত্ব। 9 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করছি সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ ছিল প্রাচীন বাংলা ভাষায়, আবার বহুত্ববোধক বিশেষণও ছিল। যেরকম সংখ্যাবাচক বিশেষণ হচ্ছে পঞ্চবি ডাল কিংবা বতিশ জয়িনী, ত্রিশরণ নাভি, 64 কোটা। বহুত্ববোধক বিশেষণ ছিল যেমন সকল সমাহিও বা সকল সমাহিও, জৈনী জাল ইত্যাদি। মোটামুটিভাবে আমরা আলোচনা করলাম। আজকের আলোচনার বিষয় ছিল প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। আমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য প্রশ্নোত্তরে বাংলা অনার্স, মেজর বা মাইনর আমাদের চ্যানেলে আলোচনা করা হচ্ছে প্রশ্নের উত্তর। যারা এখনও পর্যন্ত এই সমস্ত আলোচনা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অথবা প্লেলিস্টে প্রিভিয়াস কোয়েশ্চেন পেপারস, ওল্ড কোয়েশ্চেন পেপার বা সলভ কোয়েশ্চেন পেপার থেকে পেয়ে যাবে। আমাদের পরবর্তী আলোচনা 2023-এর খ বিভাগের প্রশ্নোত্তর নিয়ে, বাকি যে প্রশ্নগুলো রয়ে গেল সেগুলো নিয়ে। ইউটিউবের নিয়ম অনুসারে তোমাদের আরেকবার জানিয়ে রাখি, আমাদের আলোচনার নিয়মিত আপডেট পেতে হলে বাংলা সাহিত্য চর্চা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দিও। আলোচনা পছন্দ হলে লাইক করে সঙ্গে থাকবে, আর কমেন্ট করতে ভুলে যেও না। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। সবার পরীক্ষা প্রস্তুতি ভালো হোক, সুন্দর হোক এই কামনা রইল।